আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। বিশ্বের সমসাময়িক দায়ী ও ইসলামিক চিন্তাবিদদের মধ্যে ডক্টর জাকির আব্দুল করিম নায়েক এমন এক নাম, যিনি যুক্তি, বিজ্ঞান ও ধর্মতত্ত্বকে একত্রে মিশিয়ে আধুনিক যুগে ইসলামের ব্যাখ্যা উপস্থাপন করেছেন অনন্য ভঙ্গিতে। চিকিৎসক হিসেবে জীবন শুরু করলেও তার প্রকৃত পরিচয় গড়ে ওঠে একজন চিন্তাবিদ ও ইসলামী দাওয়ার অগ্রদূত হিসেবে। তার জীবনের এই রূপান্তর কেবল ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এটি এক চিন্তার বিপ্লব যা আধুনিক মুসলিম বুদ্ধিবৃত্তির ধারাকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। সম্প্রতি তাকে নিয়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে নতুন করে টানাপোড়েন দেখা দিয়েছে। বিশেষ করে চলতি মাসে ডক্টর জাকির নায়েকের সম্ভাব্য বাংলাদেশ সফর নিয়ে এই বিতর্ক যেন আরও প্রকট হয়ে উঠেছে। বিস্তারিত থাকছে আলী আহমদ মাবরুরের প্রতিবেদনে। 1965 সালের 18 অক্টোবর ভারতের মহারাষ্ট্র রাজ্যের প্রাণকেন্দ্র মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন জাকির আব্দুল করিম নায়েক। তার পরিবার ছিল মধ্যবিত্ত, ধর্মপ্রাণ ও শিক্ষাবান্ধব। পিতা আব্দুল করিম নায়েক ছিলেন একজন সফল ব্যবসায়ী ও সমাজসেবক। তিনি ইসলামকে আধুনিক শিক্ষার সঙ্গে সমন্বয়ের পক্ষে ছিলেন। ছোটবেলা থেকেই জাকির ছিলেন কৌতূহলী ও বিশ্লেষণাত্মক চিন্তার মানুষ। ধর্ম, বিজ্ঞান, ইতিহাস সব বিষয়ে তার জানার আগ্রহ ছিল প্রবল। স্কুল জীবনে তিনি বক্তৃতা দিতে ভালোবাসতেন এবং যুক্তি নির্ভরভাবে প্রশ্ন তুলতেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবনে তিনি ছিলেন ধারাবাহিকভাবে মেধাবী। প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন মুম্বাইয়ের সেন্ট পিটার্স হাই স্কুল থেকে। উচ্চ মাধ্যমিক শেষ করে এরপর তিনি ভর্তি হন মুম্বাইয়ের টপিওলা ন্যাশনাল মেডিকেল কলেজ এবং BYL নায়ের চ্যারিটেবল হসপিটালে, এবং সেখান থেকে তিনি MBBS ডিগ্রি অর্জন করেন। চিকিৎসা পেশায় তার সূচনা ছিল আশাব্যঞ্জক। সহকর্মীদের মতে তিনি ছিলেন একাগ্র, পরিশ্রমী ও দায়িত্বশীল চিকিৎসক। চিকিৎসা বিজ্ঞানের প্রতি তার গভীর আগ্রহ এবং রোগীর প্রতি সহানুভূতিশীল মনোভাব তাকে দ্রুতই জনপ্রিয় করে তোলে। তবে চিকিৎসক হিসেবে কাজ করতে করতেই তার মনে প্রশ্ন জাগে, মানব জীবনের মূল উদ্দেশ্য কি কেবল শারীরিক আরোগ্য লাভ, নাকি আত্মিক ও নৈতিক উন্নয়নেও সমানভাবে গুরুত্বপূর্ণ? এই ভাবনাই তাকে ক্রমে ধর্ম ও দর্শনের দিকে টেনে নেয়। 1987 সালে জীবনের মোড় ঘুরে যায়। সে বছর দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ইসলামী বক্তা শেখ আহমদ দিদাত মুম্বাইয়ে আসেন। দিদাত তখন বিশ্বজুড়ে পরিচিত ছিলেন খ্রিস্টান ধর্মযাজকদের সঙ্গে তার তুলনামূলক ধর্মতাত্ত্বিক বিতর্কের জন্য। জাকির নায়েক সেই বক্তৃতা প্রত্যক্ষ করেন এবং যেন তার ভেতরের ঘুমন্ত দায়ী সেদিন জেগে ওঠে। দিদাতের বক্তৃতা শুনে জাকির অনুভব করেন, ইসলামের সত্যতা ব্যাখ্যা করতে শুধু আবেগ নয়, প্রয়োজন যুক্তি, প্রমাণ ও গভীর জ্ঞান। দিদাতের একটি কথা তার মনে গেঁথে যায়, ইফ ইউ ক্যানট কনভিন্স দেম উইথ সোর্ড, কনভিন্স দেম উইথ পেন অ্যান্ড রিজন। এরপর থেকেই জাকির নায়েকের জীবনের মূলধারা বদলে যায়। তিনি চিকিৎসক নন, বরং মানুষের আত্মার চিকিৎসক হিসেবে কাজ করতে চান। জাকির নায়েকের ওপর আহমদ দিদাতের প্রভাব ছিল গভীর, বহুমাত্রিক ও দিক নির্দেশনামূলক। দিদাতের তুলনামূলক ধর্মতত্ত্ব চর্চা তাকে উপলব্ধি করায় যে ইসলাম কেবল ধর্ম নয়, এটি এক যুক্তিপূর্ণ জীবন দর্শন। দিদাতের ভিডিও, বই ও বক্তৃতা শুনে তিনি বুঝতে পারেন, পশ্চিমা সমাজে ইসলাম সম্পর্কে ভুল ধারণা ভাঙতে হলে প্রমাণ ও যুক্তি সমৃদ্ধ বক্তব্যই হতে পারে সবচেয়ে কার্যকর অস্ত্র। এর পাশাপাশি তিনি নিজের ধর্মীয় জ্ঞান গভীর করতে আরবি, ইসলামিক ইতিহাস, হাদিস ও কুরআনের ভাষাগত বিশ্লেষণে মনোযোগী হন। I chose to become a doctor. I thought that it was the best profession for humankind. চিকিৎসা পেশা চালিয়ে যাওয়ার পাশাপাশি জাকির নায়েক ইসলাম ও অন্যান্য ধর্ম নিয়ে অধ্যয়ন চালিয়ে যান। তিনি নিয়মিত ইসলামিক লেকচার দেওয়া শুরু করেন। প্রথম দিকে ক্ষুদ্র পরিসরে মুম্বাইয়ের মসজিদ, শিক্ষালয় ও সামাজিক অনুষ্ঠানে। তার বক্তৃতার যুক্তি, শুদ্ধ উচ্চারণ ও আত্মবিশ্বাস মানুষকে মুগ্ধ করত। 1991 সালে তিনি জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নেন। চিকিৎসা পেশা সম্পূর্ণরূপে ত্যাগ করে পূর্ণকালীন দাওয়া মিশনে আত্মনিয়োগ করেন। একই বছর তিনি প্রতিষ্ঠা করেন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন বা IRF, যার লক্ষ্য ছিল ইসলামের যুক্তি নির্ভর প্রচার, গবেষণা এবং অন্যান্য ধর্মের সঙ্গে
তুলনামূলক বিশ্লেষণ। যেভাবে একজন চিকিৎসক রোগ নির্ণয় করে যুক্তিপূর্ণভাবে চিকিৎসা দেন, তেমনি ডক্টর জাকির নায়েক মানুষের ভুল ধারণা বিশ্লেষণ করে যুক্তি ও প্রমাণের মাধ্যমে ইসলামের সঠিক ব্যাখ্যা দিতেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তওবা সূরা নম্বর 9 তার বক্তৃতার বৈশিষ্ট্য ছিল বিশদ গবেষণাধর্মী প্রস্তুতি। প্রতিটি বক্তব্যের আগে তিনি সংশ্লিষ্ট ধর্মগ্রন্থ গভীরভাবে অধ্যয়ন করতেন। ইসলাম ও আধুনিক বিজ্ঞানের সম্পর্ক ব্যাখ্যা করে তিনি তরুণ প্রজন্মকে আকৃষ্ট করেন। হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্ম সহ নানা ধর্মের সঙ্গে ইসলামের সাদৃশ্য ও পার্থক্য তুলে ধরেন। তার বক্তৃতার শেষে উন্মুক্ত প্রশ্নোত্তর সেশন থাকত, যেখানে যে কোনো ধর্মাবলম্বী মানুষ প্রশ্ন করতে পারতেন। এই উন্মুক্ত শিক্ষাবান্ধব ও আত্মবিশ্বাসী দেওয়ার ধরনই তাকে আন্তর্জাতিক মঞ্চে জনপ্রিয় করে তোলে। और आपका बहुत बड़ा फैन हूं, इसी तरह से मैं डॉक्टर इसरार अहमद। 1990-এর দশকের মাঝামাঝি থেকেই জাকির নায়েক আন্তর্জাতিক মঞ্চে বক্তৃতা দেয়া শুরু করেন। তার বক্তৃতাগুলো রেকর্ড করে প্রচারিত হতে থাকে টেলিভিশন ও ইন্টারনেটে। ইংরেজি, উর্দু, বাংলা, আরবি, তামিল, চীনা সহ বহু ভাষায় সম্প্রচারিত এই চ্যানেল তার দাওয়া মিশনকে বৈশ্বিক পরিসরে ছড়িয়ে দেয়। তার পেশাগত শৃঙ্খলা, বৈজ্ঞানিক যুক্তি ও নিরপেক্ষ উপস্থাপনা তাকে দ্রুতই বিশ্বের অন্যতম জনপ্রিয় ইসলামিক বক্তায় পরিণত করে। उन्हें रहमतुल आलमीन रहमत बना के भेजा है सारे आलम के लिए। কিন্তু এরপর একটি সময়ে তার এই কাজের ছন্দপতন ঘটে যায়, যার ফলশ্রুতিতে তার জীবনের গন্তব্য পাল্টে যায়। বিশ্বখ্যাত ইসলামী বক্তা ও দায়ী ডক্টর জাকির আব্দুল করিম নায়েক, যিনি একসময় ভারতের গর্ব হিসেবে বিবেচিত হতেন, এখন তার জন্মভূমি থেকেই নির্বাসিত। এক দশকেরও বেশি সময় ধরে তার বিরুদ্ধে ভারতীয় কর্তৃপক্ষের অভিযোগ, তদন্ত ও নিষেধাজ্ঞা চলছে। সম্প্রতি তার সম্ভাব্য বাংলাদেশ সফর নিয়ে পুরনো সব বিতর্ক ও অভিযোগ যেন নতুন করে সামনে এসেছে। ভারত সরকার এই সফরের বিষয়ে এরই মধ্যে উদ্বেগ প্রকাশ করেছে। গত 30 অক্টোবর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশকে বার্তা দিয়েছিলেন, জাকির নায়েক ভারতে ওয়ান্টেড। আমরা আশা করি তিনি যেখানেই থাকুন না কেন, সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগ বিবেচনায় রাখবে। এই মন্তব্যের জবাব দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বর্তমানে মালয়েশিয়ায় থাকা জাকির নায়েকের বাংলাদেশ সফর সম্ভবত 28 ও 29 নভেম্বর অনুষ্ঠিত হবে। তিনি ঢাকায় একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নেবেন। অনুষ্ঠানটি স্পন্সর করেছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট এবং স্থান হতে পারে আগারগাঁও বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র। ভারতের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, জাকির নায়েক ভারতের কাছে পলাতক এবং মোস্ট ওয়ান্টেড। তাই বাংলাদেশে পা রাখার পর ভারত চাইছে যেন তাকে তাদের হাতে তুলে দেয়া হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নজরে এসেছে বলে জানিয়েছে। মুখপাত্র এস.এম. মাহবুবুল আলম জানান, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যে মন্তব্য করেছেন তা আমাদের নজরে এসেছে। আমরা বিশ্বাস করি, কোনো দেশের অন্য দেশের অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয়। বাংলাদেশে জাকির নায়েকের এই সফর নিয়ে বিতর্ক বা উদ্বেগ প্রকাশের কারণ রয়েছে। জাকির নায়েকের সাথে ভারত সরকারের টানাপোড়েনের সূত্রপাত হয় বাংলাদেশের একটি ঘটনাকে কেন্দ্র করেই। 2016 সালের জুলাই মাসে বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশান এলাকায় এক ভয়াবহ সন্ত্রাসী হামলা ঘটে। ওই হামলায় কয়েকজন বিদেশি সহ 22 জন নিহত হন। সে সময়ের ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের তরফ থেকে দাবি করা হয়েছিল, হামলাকারীদের মধ্যে একজন দায়ী নাকি ডক্টর জাকির নায়েকের বক্তৃতা থেকে অনুপ্রাণিত হয়েছিল। যদিও পরবর্তীতে কোনো সরাসরি প্রমাণ পাওয়া যায়নি যে তিনি কখনো সহিংসতা বা সন্ত্রাসবাদকে সমর্থন করেছেন। তবুও ভারতের গণমাধ্যম ও রাজনৈতিক মহল তাকে ঘিরে ব্যাপক বিতর্ক শুরু করে। ঠিক এই সময় থেকেই ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলোর নজরে তিনি হুমকি হিসেবে চিহ্নিত হন। দু সালের শেষ দিকে ভারত সরকার ডক্টর জাকির নায়েকের প্রতিষ্ঠান IRF-কে বেআইনি সংগঠন হিসেবে ঘোষণা দেয় এবং আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্টের আওতায় IRF-কে নিষিদ্ধ করে। ভারতীয় সরকারের অভিযোগ ছিল, ডক্টর জাকির নায়েকের বক্তৃতায় ধর্মীয় বিদ্বেষ উস্কে দেওয়ার উপাদান রয়েছে। IRF-এর কিছু ফান্ড অবৈধ বা সন্দেহজনক উৎস থেকে এসেছে। পরবর্তীতে জাকির নায়েকের বিরুদ্ধে অর্থ পাচার ও
ঘৃণামূলক বক্তব্য ছড়ানোর মামলা দায়ের করা হয়। তবে উল্লেখযোগ্য বিষয় হল, আজ পর্যন্ত কোনো আদালতে প্রমাণিত হয়নি যে তিনি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। মূলত 2014 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার ভারতের ক্ষমতায় আসার পর ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বড় পরিবর্তন আসে। সরকার হিন্দুত্ববাদী নীতিকে অগ্রাধিকার দেয়, ফলে ডক্টর জাকির নায়েকের মতো মুসলিম বক্তারা হুমকি হয়ে ওঠেন। একসময় কংগ্রেস সরকারের আমলে তার বক্তৃতা টেলিভিশনে প্রচারিত হতো। সেখানে মোদির আমলে তার চ্যানেল পিস টিভিকে ভারতে নিষিদ্ধ ঘোষণা করা হয়। মোদী সরকার বিবৃতি দিয়ে জানায়, ডক্টর জাকির নায়েকের প্রচারিত বক্তব্য জাতীয় ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির পরিপন্থী। 5892-5893, Ibn Omar may Allah be pleased with him, he said that the Prophet said. তদন্ত শুরু হওয়ার পর 2016 সালের মাঝামাঝি সময়ে ডক্টর জাকির নায়েক ভারত ছেড়ে সৌদি আরবে যান বক্তৃতার উদ্দেশ্যে। এরপর তিনি আর দেশে ফেরেননি। ভারতীয় সরকার তার পাসপোর্ট বাতিল করে দেয় এবং তাকে প্রত্যর্পণের দাবি তোলে। তবে কোনো দেশই তাকে ভারতে হস্তান্তরে সম্মত হয়নি। পরবর্তীতে তিনি মালয়েশিয়ায় রাজনৈতিক আশ্রয় পান এবং এখন পর্যন্ত তিনি সেখানেই বসবাস করছেন। The scriptures of other religion, some other religions, they blame. আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।